সামথিং পাইসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়টির 20তম পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের এই পর্বের আলোচনায় আমরা একটা বিন্দু অর্থাৎ একটা বিন্দু যদি এক্স কমা ওয়াই হয়, সেই বিন্দুটাকে আমরা কিভাবে আর কমা থিটা অর্থাৎ অতিভুজ এবং থিটার মাধ্যমে প্রকাশ করতে পারি সেই নিয়মটা শিখব এবং এই নিয়মটার বিপরীত নিয়ম শিখব। তো চলো শুরু করি। এখানে প্রথমত আমরা দুইটি অক্ষ অঙ্কন করে নিয়েছি, একটি এক্স অক্ষ এবং অন্যটি ওয়াই অক্ষ, এবং দুইটি অক্ষ পরস্পর একটি বিন্দুতে ছেদ করেছে, যেটাকে আমরা মূল বিন্দু বলবো। তো এখানে যদি আমরা এক্স অক্ষ বরাবর বা দ্বিতীয় চতুর্ভাগে একটা বিন্দু ধরে নিই, তাহলে সেই বিন্দুতে পৌঁছানোর জন্য আমরা কি করি? এখানে যেহেতু কোনো বিন্দু থেকে কিভাবে আর এবং থিটার মানটা নির্ণয় করতে হয় আমরা সেটা নির্ণয় করব। তো আমরা প্রথমত হচ্ছে আর এর মান নির্ণয় করা শিখব, এবং এটা আমরা যদি পূর্বের ভিডিওগুলো খেয়াল করি তাহলে আমরা কিন্তু আর এর মান নির্ণয় করতে পারি। তারপরও আমরা একটু এখানে খেয়াল করি। দ্বিতীয় চতুর্ভাগে একটা বিন্দু ধরে নিয়েছি এবং সেই বিন্দুতে পৌঁছানোর জন্য আমরা এক্স অক্ষের ঋণাত্মক দিকে এই বিন্দু পর্যন্ত আসলাম এবং সেখান থেকে ওই বিন্দুতে একটি রেখা অঙ্কন করে নিলাম। তো আমরা বলতে পারি যে এক্স অক্ষ বরাবর আমরা এদিকে মাইনাস এক্স একক আসছি এবং সেখান থেকে ওই বিন্দুতে পৌঁছানোর জন্য আমরা ওয়াই অক্ষ বরাবর ওয়াই একক গিয়েছি। তো এখানে যে ত্রিভুজটা পেয়েছি, তো এক্স যদি এই ত্রিভুজটার ভূমি হয় এবং ওয়াই যদি লম্ব হয়, তাহলে এই যে আর এটা হচ্ছে অতিভুজ। তো এই অতিভুজের মানটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি যে অতিভুজ পিথাগোরাসের সূত্র দিয়ে অতিভুজ সমান হচ্ছে রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে ভূমির মান হচ্ছে মাইনাস এক্স তার হোল স্কোয়ার এবং লম্ব হচ্ছে ওয়াই স্কোয়ার। তো মাইনাস এক্সকে হোল স্কোয়ার করলে বা স্কোয়ার করলে সেটা স্কোয়ারই হয়ে যায়, মাইনাস থাকে না। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এভাবে লিখতে পারি। তো আমরা আর ইকুয়াল রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আমরা লিখতে পারি পিথাগোরাসের সূত্র অনুযায়ী। এবং যদি এখান থেকে আমরা থিটার মানটা নির্ণয় করতে চাই, অর্থাৎ এই যে দ্বিতীয় চতুর্ভাগে যে বিন্দুটা আর যে রেখাটা, এই রেখাটা আমার এই এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করছে এটাকে আমরা বলতে পারি রেফারেন্স কোণ। অর্থাৎ এই কোণটা আর যে রেখাটা, এই রেখাটা যদি প্রথম চতুর্ভাগ থেকে উৎপন্ন হয় তাহলে এই কোণটা হচ্ছে প্রকৃত কোণ, যেটার মান হচ্ছে থিটা। এবং এই আর অতিভুজটা এই এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করছে সেটা হচ্ছে রেফারেন্স কোণ। আমরা রেফারেন্স কোণের ভিডিও বা রেফারেন্স কোণ সম্পর্কে জানি, গত ভিডিওতে আলোচনা করা হয়েছে। তোমরা চাইলে দেখে নিতে পারো ভিডিওটা, তাহলে তোমাদের বিষয়টা স্পষ্ট হবে। তো এখানে এই যে ত্রিভুজটার সাপেক্ষে আমাদের যদি থিটার মান বের করতে চাই, তাহলে আমাদের রেফারেন্স কোণের মানটা বের করতে হবে। অর্থাৎ রেফারেন্স কোণ এখানে থিটা ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়েছে। আমাদের থিটা ড্যাশের মানটা প্রথমত আমরা বের করতে পারবো এই ত্রিভুজটা দিয়ে। আমরা কিন্তু এই ত্রিভুজটা দিয়ে কিন্তু থিটার মান কিন্তু বের করতে পারবো না, প্রকৃত কোণটা। তো এখানে আমরা এই থিটা ড্যাশ অর্থাৎ রেফারেন্স কোণের মানটা বের করার জন্য আমরা কি করতে পারি, যেহেতু থিটাটা হচ্ছে ত্রিভুজের মধ্যে এবং ওই কোণটাকে বের করার জন্য আমাদের লম্ব এবং ভূমির মানটা ব্যবহার করতে পারি। তো আমরা জানি যে ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, এটা হচ্ছে আমরা পরিমাপের ত্রিকোণমিতি ওই অধ্যায়ে দেখছি। তো ট্যান থিটা বা এখানে থিটা কিন্তু থিটা ড্যাশ বা রেফারেন্স কোণ। তো ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি এবং লম্ব হচ্ছে ওয়াই, ভূমি হচ্ছে এক্স। তাহলে থিটা ড্যাশ ইকুয়াল আমরা কি লিখতে পারি, ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স এটা লিখতে পারি, সেটাই আমরা লিখছি। তো আমরা ধরে নিলাম যে এই কোণটার মান হচ্ছে 40 ডিগ্রি। এখানে তো ওয়াই আর এক্স এর মান আমরা জানি না, তো আমরা ধরে নিলাম যে এই কোণটার মান হচ্ছে 40 ডিগ্রি, যেটা হচ্ছে রেফারেন্স কোণ বা ত্রিভুজের মধ্যে যে কোণটা আছে সেই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। তো ত্রিভুজের মধ্যে যদি এই কোণটা 40 ডিগ্রি হয়, আমরা জানি সম্পূর্ণ কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে ত্রিভুজের মধ্যে দখল করে নিয়েছে মনে করো 40 ডিগ্রি, তাহলে বাকি থাকবে কত, 140 ডিগ্রি, কারণ টোটাল কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজটার মধ্যে কোণ দখল করা হয়েছে বা কোণ নিয়ে নিয়েছে হচ্ছে 40 ডিগ্রি, তাহলে বাকি থাকবে 140 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি থিটা কোণের মান হচ্ছে 140 ডিগ্রি। আশা করি আমরা এইভাবে এক্স এবং ওয়াই এর মান যদি দেওয়া থাকে বা কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা অতিভুজ এবং থিটার মান বের করতে পারবো। তো এর উল্টা নিয়মটা কি? এর উল্টা নিয়মটা হচ্ছে আর এবং থিটার মান যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে স্থানাঙ্কের মান বের করতে পারি বা এক্স এবং ওয়াই এর মান বের করতে পারি। তো সেক্ষেত্রে সরাসরি দুটো সূত্র তোমরা লিখে নাও, যে এক্স ইকুয়াল আর কস থিটা
এক্স এর মানটা বের করতে গেলে আমাদের আর কস থিটার মান বা যে আর এর মান দেওয়া থাকবে এবং থিটার মান দেওয়া থাকবে সেখানে আমরা আর কস থিটা লিখতে পারি এবং ওয়াই ইকুয়াল আর সাইন থিটা এভাবে লিখতে পারি। সরাসরি দুটো সূত্র প্রমাণ আর করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য, কারণ আমাদের এরপরে এখনও উদাহরণ এবং হচ্ছে একক কাজ, জোড়ায় কাজ এগুলো এই ভিডিওতে সলভ করব। তো এইটা তোমরা মনে রাখতে পারো। এখন যদি আমরা উদাহরণ যেটা আছে সেটা খেয়াল করি, তাহলে উদাহরণটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে একটা বিন্দু দিয়েছে পি, যার স্থানাঙ্ক হচ্ছে -√3, হচ্ছে 1। এই বিন্দুটাকে আমাদের আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তো সেই ক্ষেত্রে এই পি বিন্দুর যে স্থানাঙ্ক, এই যে -√3, এটাকে আমরা ধরি হচ্ছে এক্স। আমরা সবসময় জানি যে কোনো বিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে সেখানে প্রথমটা এক্স এবং দ্বিতীয়টা ওয়াই। তো এখানে -√3কে এক্স ধরতে হবে এবং হচ্ছে অনকে হচ্ছে ওয়াই এর মান ধরতে হবে। অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে মান সেটা হচ্ছে -√3, তাই আমরা লিখলাম যে এখানে x ইকুয়াল -√3 এবং y অক্ষ বরাবর যে মান বা যে একক সেটা হচ্ছে 1, তাহলে y ইকুয়াল 1 আমরা এটা ধরতে পারি। এখন এই দুটা মানকে যদি আমরা এই দুটা মান থেকে যদি আমরা আর এবং থিটার মান বের করতে চাই, তাহলে আমাদের হচ্ছে চতুর্ভাগ অঙ্কন করলে সবথেকে বেশি সুবিধা হয় বোঝার জন্য। তো আমি এখানে একটি চতুর্ভাগ অঙ্কন করে নিয়েছি এবং x অক্ষ বরাবর ঋণাত্মক অংশ এটা। এখানে আমি ধরে নিলাম যে মূল বিন্দু থেকে এই যে বিন্দুটা আমরা অঙ্কন করলাম এই পর্যন্ত হচ্ছে -√3 একক বা √3 একক, এবং সেখান থেকে উপরের দিকে হচ্ছে 1 একক y অক্ষ বরাবর আমি গিয়েছি। তো এবং যে বিন্দুটা আমি পেয়েছি সেখান থেকে মূল বিন্দুতে একটি রেখা অঙ্কন করেছি, যার ফলে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং ওই রেখাটা হচ্ছে অতিভুজ আর। তো এই আর এর মানটা নির্ণয় করার জন্য আমরা সূত্র জানি যে আর ইকুয়াল √x² বা লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো এখানে ভূমি হচ্ছে -√3 তার হোল স্কোয়ার দিলাম, প্লাস লম্ব হচ্ছে 1 তার হোল স্কোয়ার সেটা দিলাম। তো -√3 কে স্কোয়ার যদি করা হয় তাহলে স্কোয়ার আর রুট কেটে যায় এবং মাইনাসটা প্লাস হয়ে যায়। তো থাকবে হচ্ছে 3, আর 1 কে স্কোয়ার করলে 1, তাহলে 3 + 1 তাহলে 4, তাহলে √4 মানে হচ্ছে 2, তাহলে আর এর মান পেয়েছি হচ্ছে আমরা 2। তাহলে আর এর মান কিন্তু আমাদের নির্ণয় করা শেষ। এখন যদি আমরা থিটার মানটা নির্ণয় করতে চাই, তাহলে এই ত্রিভুজটার ভিতরে এই যে অতিভুজটা এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটা প্রথমত আমাদের নির্ণয় করতে হবে এবং এটাকে রেফারেন্স কোণ বলা হবে। সেই রেফারেন্স কোণের সাপেক্ষে কিন্তু আমরা প্রকৃত কোণ নির্ণয় করতে পারি। গত ভিডিওটা তোমরা চাইলে দেখে নিতে পারো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে থিটা কোণের মানের ক্ষেত্রে কীভাবে প্যাচটা লেগে আছে। তো এখানে থিটা কোণের সাপেক্ষে আমরা থিটা কোণের ক্ষেত্রে আমরা কী লিখতে পারি যে ট্যান থিটা ড্যাশ বা রেফারেন্স কোণ এটা ইকুয়াল আমরা লম্ব বাই ভূমি লিখতে পারি। এখানে লম্ব হচ্ছে 1 এবং ভূমি হচ্ছে -√3, কিন্তু এই যে কোনো থিটা কোণের মান নির্ণয় করার সময় এইখানে এই মাইনাসটা ব্যবহার করা যাবে না, এটা নিয়ম না, মাইনাস ব্যবহার করা যাবে না। তো এখানে ট্যান থিটা ড্যাশ ইকুয়াল আমরা 1/√3 লিখতে পারি এবং থিটা ড্যাশ ইকুয়াল আমরা ট্যান ইনভার্স অফ 1/√3 লিখতে পারি, যার মান হচ্ছে 30 ডিগ্রি। অর্থাৎ এখানে থিটা ড্যাশের মান আসছে 30 ডিগ্রি বা রেফারেন্স কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। তো সম্পূর্ণ কোণটা যদি 180 ডিগ্রি হয়, সেখান থেকে থিটা ড্যাশের মান যদি 30 ডিগ্রি হয় বা ত্রিভুজটার ভিতরে যদি কোণটা অর্জন করে 30 ডিগ্রি, তাহলে বাকি থাকবে কত 150 ডিগ্রি। তাহলে এখানে থিটার মানটা হচ্ছে 150 ডিগ্রি। তো আমরা কিন্তু আর এর মানটাও নির্ণয় করেছি এবং থিটার মানটাও নির্ণয় করেছি বা কোণের মানটাও নির্ণয় করেছি। এখানে কিন্তু থিটা ড্যাশ কিন্তু রেফারেন্স কোণ, এটা কিন্তু হিসেবে ধরলে হবে না বা এটা কিন্তু আমার অ্যান্সার হবে না। তো অ্যান্সার হচ্ছে আমাদের থিটা বা প্রকৃত কোণ যেটা সেটা। তো আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছো। এখন যদি আমরা এর উল্টা নিয়ম যেটা আছে সেটা যদি একটু সলভ করার চেষ্টা করি বা সেই নিয়মে যদি সলভ করার চেষ্টা করি, তাহলে দেখো এখানে একটা জোড়াই কাজ দেওয়া আছে যে একটা বিন্দু যেখানে হচ্ছে √3 এবং 150 ডিগ্রি, অর্থাৎ আর এর মান √3 এবং থিটার মান হচ্ছে 150 ডিগ্রি। এই বিন্দুটাকে আমাদের এক্স, ওয়াই অর্থাৎ এই অতিভুজ এবং থিটা এই মানটা থেকে আমাদের বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা সূত্রে একটু আগে দেখছিলাম যে হচ্ছে এখানে আমরা অঙ্কটাকে লিখে নিই যে বিন্দুটা হচ্ছে আর থিটা, মান হচ্ছে √2 হচ্ছে 150 ডিগ্রি। এই বিন্দুটাকে এক্স, ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের স্থানাঙ্ক বলতে এক্স এবং হচ্ছে ওয়াই এর মান বের করতে হবে। তো আমরা সূত্র জানি যে এক্স ইকুয়াল আর কস থিটা এবং ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, এটা। তো আর এর মান কিন্তু আমাদের দিয়ে দিয়েছে যে সেটা হচ্ছে √2 এবং
থিটার মানটাও আমাদের দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 150 ডিগ্রি। তো আমরা এখানে সেটা লিখতে পারি যে এখানে r ইকুয়াল হচ্ছে √2, এখানে দিয়ে দিয়েছে পি বিন্দুর মান যে r ইকুয়াল হচ্ছে √2 এবং থিটা ইকুয়াল হচ্ছে 150 ডিগ্রি। সেটা আমরা লিখলাম এখানে। তো এখান থেকে প্রথমত আমাদের যেহেতু এখানে cos থিটা এবং sin থিটার মান আছে, তো আমরা এই মানটা আগে নির্ণয় করলে আমাদের সবথেকে বেশি ভালো হয়। তো cos থিটার মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি? নির্ণয় করতে পারি, চলো দেখি। এখানে থিটার মান হচ্ছে 150 ডিগ্রি। তো cos 150 ডিগ্রি এটার সমান আমরা কি লিখতে পারি? এটার সমান আমরা লিখতে পারি cos 180 মাইনাস 30 ডিগ্রি। অর্থাৎ 180 থেকে যদি 30 ডিগ্রি বিয়োগ করা হয় তাহলে সেটার মান আসে 150 ডিগ্রি। তো 150 ডিগ্রিকে ভেঙে আমরা এভাবে লিখতে পারি না, 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি অবশ্যই লিখতে পারি। তো এখানে সূত্র পড়ে যায় যে cos 180 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এখানে 30 ডিগ্রি হচ্ছে থিটার মান। তো এখানে cos 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা, কিন্তু মাইনাস cos থিটা, কারণ হচ্ছে এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়ে। আর দ্বিতীয় চতুর্ভাগে sin থিটা এবং cosec থিটা বাদ দিয়ে বাকি মানগুলো সব ঋণাত্মক। তো তার জন্য হচ্ছে এখানে cos থিটার মান হচ্ছে ঋণাত্মক আসবে। তো মাইনাস cos 30 ডিগ্রি আমরা লিখতে পারি। তো cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর আগে যেহেতু হচ্ছে একটা মাইনাস আছে তো তার জন্য মান আসবে মাইনাস √3/2। আমরা যদি ক্যালকুলেটরে cos 150 ডিগ্রির মান চাই তাহলে মান আসবে মাইনাস 0.86। তো এখানে যদি √3/2 এর মান চাই তাহলে মান আসবে 0.86। তো এখানে মাইনাস 0.86 আসবে। তো আমরা বলতে পারি যে মানটা ঠিক আছে। তো এখন যদি আমরা sin 150 ডিগ্রির মান চাই তাহলে আমরা কি লিখতে পারি? sin 180 ডিগ্রি মাইনাস থিটা এভাবে যদি লিখি তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা কোন চতুর্ভাগে? অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে। আর দ্বিতীয় চতুর্ভাগে sin থিটার মান হচ্ছে পজিটিভ, তো তার জন্য পজিটিভ sin থিটা হবে। তো sin এখানে থিটার মান 30 ডিগ্রি, তো sin 30 ডিগ্রি। আর sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তো sin 150 ডিগ্রির মান পেলাম হচ্ছে আমরা 1/2। আর এখানে যেহেতু r এর মান দেওয়া আছে তো তাহলে আমরা হচ্ছে এখন x এবং y এর মান বের করতে পারবো। তো এখন যদি আমরা x এর মান বের করতে চাই তাহলে আমরা x ইকুয়াল লিখবো r cos থিটা। তো তারপরের লাইন আমরা লিখতে পারবো এখানে r এর মান হচ্ছে √2, সেটা লিখলাম, এবং cos থিটা অর্থাৎ cos 150 ডিগ্রি। cos 150 ডিগ্রি আমরা এখানে লিখতে পারি, যদিও মান আমরা পেয়েছি একবারে লিখে দিতে পারতাম, কিন্তু এখানে লিখলাম যে cos 150 ডিগ্রি। এর পরের লাইনে আমরা লিখতে পারি যে √2 যেটা হচ্ছে r এর মান, এবং cos 150 ডিগ্রির মান হচ্ছে মাইনাস √3/2, সেটা আমরা এখানে লিখলাম। এবং পরের লাইনে হচ্ছে √2 ইন্টু √3 উপরে এবং নিচের 2টাকে ভেঙে আমরা √2 ইন্টু √2 লিখতে পারি। তো এখানে এই √2 আর এই √2 কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে মাইনাস √3/√2। তো এটাকে আমরা একবারে লিখতে পারি মাইনাস √3/2। তো এটা হচ্ছে আমার x এর মান। এবং একইভাবে y এর মান আসবে y ইকুয়াল r sin থিটা, তো সেটা আমরা লিখব, এবং r এর মান হচ্ছে √2 এবং sin থিটা হচ্ছে sin 150 ডিগ্রি, সেটা আমরা লিখব sin 150 ডিগ্রি। যদিও sin 150 ডিগ্রির মান পেয়েছি আমরা 1/2, সেটা আমরা একবারে লিখতে পারি কিন্তু লিখব না। তো এখানে √2 r এর মান এবং sin 150 ডিগ্রি লেখা হয়েছে, এবং sin 150 ডিগ্রির মান হচ্ছে 1/2, সেটা আমরা পরের লাইনে লিখছি। তো তারপরের লাইনে হচ্ছে আমরা √2 ইন্টু এখানে 1/2 কে ভেঙে আমরা √2 ইন্টু √2 লিখতে পারি। তো উপরের একটা √2 এবং নিচের একটা √2 ভেঙে যাবে বা কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে 1/√2। এটা হচ্ছে y এর মান। তাহলে আমরা এখানে x এবং x এর মান পেয়েছি হচ্ছে মাইনাস √3/2 এবং y এর মান পেয়েছি 1/√2। তাই আমরা লিখতে পারি যে স্থানাঙ্ক p ইকুয়াল হবে হচ্ছে প্রথমত x এর মান √3/2 এবং কমা হচ্ছে 1/√2, এখানে হবে হচ্ছে √3/2। এটা তোমরা বুঝে নিও। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।